জিল্লুর শিক্ষিত ছেলে, কল্লা মাথায় করে নিয়ে সে নিয়ে যাচ্ছে। সে এখান থেকে নিয়ে ওই যে গাছ আছে এইখানে ঈদগাহ, সেই ঈদগাহে নিয়ে যাবে। এত দূর সে মাথায় করে নিয়ে যাবে। এতে তার একটুও বাড়তেছে না, লজ্জা নেই, লজ্জা করছে না, সংকোচ করছে না। আমার করলা প্রায় কাটা শেষের পর্যায়ে। আমি আজকে 4 থেকে 5 মণ করলা কাটবো, কিন্তু এরপরে আমি পুরো দিনটাই ফ্রি হয়ে থাকবো। চুনিয়াপাড়া গ্রামের ছেলে জিল্লুর রহমান মনের দিক থেকে শহরের চেয়েও এগিয়ে। দিনের শুরুতে কৃষি মাঠে কয়েক ঘন্টা পরিশ্রম করে, কিন্তু বাকি দিনটা নিজের মতো করে বাঁচে। শুধু জিল্লুর রহমান নয়, এই গ্রামে যত যুবক কৃষিক্ষেত্রে কাজ করে তাদের অধিকাংশই কলেজ পড়ুয়া। তারা এমন এক কৃষি পদ্ধতি খুঁজে পেয়েছে যেখানে করল্লার তিতা স্বাদের মধ্যেও খুঁজে পাওয়া যায় মিঠে জীবনের স্বাদ। কয়েক সপ্তাহ আগে জিল্লুরদের গ্রামে গিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম উচ্চ লিজ মূল্যের কৃষিজমির চিত্র। সেই সময়টায় কৃষকরা করল্লা গাছগুলোর জন্য মাচা বাঁধতেছিল। এখন এসে দেখছি করল্লার মাঠগুলো গ্রামটার সৌন্দর্য শতগুণে বাড়িয়ে দিয়েছে। বাতাসের দোলায় মনে হচ্ছে করল্লা গাছগুলো যেন নদীর মতো কোথাও বয়ে চলেছে। তবে জিল্লুর রহমানের সাথে পরিচয় হওয়ার আগে তার বাবার সাথে আমার দেখা হলো। আমার গ্রামে মোটামুটি 3টা দ্বীপে মোটামুটি 600 বিঘার মতন জমি হবে। তার মধ্যে 500 বিঘার মতন আমরা সবজি চাষই করি। আমার এই মাঠে যতগুলো কৃষক আছে একই চাষ করি আমরা। আপনারা এরকম একত্রিত হলেন কিভাবে কৃষকরা? আমার পুকুর হলো, এই যে এগুলো পুকুর দেখছেন, বহু পুকুর হয়ে গেছে, জমি আমাদের নিচে কমে গেল। তারপরে আমরা উপরে অল্প জমিতে বেশি ফসল বা বেশি পয়সা পাবো কীভাবে, যার জন্য আমরা কৃষকের আলোচনা করে। এখন তো আপনি করলা যখন করছেন তখন তো আপনার অনেক বেশি ইনকাম হচ্ছে আগের চেয়ে। জি, আগের চেয়ে মানে কৃষি নিয়ে এখন আপনার অতটা চিন্তা থাকে না যেমনটা ধান করতে গেলে থাকতো, তাই না? জি জি। তো এই ব্যাপারটা আপনাদের কেমন লাগে? এটা খুব ভালো লাগে আমার। এতে করে নিশ্চয়ই আপনার সংসারে অনেক পরিবর্তন হ্যাঁ, আসছে। অনেক পরিবর্তন। মানে কি, আমরা এখন গাড়ি করছি, বাড়ি করছি, আমরা অনেক উন্নত হচ্ছি। 3টা ডিসকভার গাড়ি কিনেছি, 3 ছেলেকে দিছি, আমি নিজে খাইতে ভাই। আর ছেলেপেলাকে লেখাপড়া শিখেছি। 4টা ছেলে আমার 4টে কলেজে লেখাপড়া করেছে। এই যে ঢাকি মাথায় আসতে, এটা ইন্টারমিডিয়েট ছাত্র, খুব ট্যালেন্ট ছাত্র, কিন্তু বলছে আব্বা আমি সংসার করবো। করো। আমির ভাই তার ছেলেদের কথা বলতেছিলেন আমাকে। করলার মাঠে তাদের এক ছেলেকে পেয়ে গেলাম। সেই ছেলেটা আমির ভাইয়ের সাথেই কাজ করে, কৃষি কাজ করে। জিল্লুর, আপনি তো বলতেছিলেন আমাকে যে আপনার 4 ভাইয়ের মধ্যে 2 ভাই বেশ ভালো চাকরি বাকরি করে, কিন্তু আপনিও পড়াশোনা করেছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও যথেষ্ট পড়াশোনা করেছি, কিন্তু কোনো চাকরি বাকরিতে ঢোকেন নাই। কারণ কি? আমি ইন্ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করি সবসময়। আমি আমার স্বাধীন লাইফটাকে পছন্দ করি। হ্যাঁ, আপনি যে বললেন যে আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করেন। জি জি। স্বাধীন থাকতে পছন্দ করেন। তো এই স্বাধীনতাটাকে আপনি কিভাবে উদযাপন করেন? জি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার করলা প্রায় কাটা শেষের পর্যায়ে। আমি আজকে 4 থেকে 5 মণ করলা কাটবো, কিন্তু এরপরে আমি পুরো দিনটাই ফ্রি হয়ে থাকবো। সেখানে আমি হয়তো বা ক্রিকেট খেলতে পারি, ছেলেপেলেদের সাথে আড্ডা দিতে পারি, বা আমার ফোন আছে, ফোন চালাতে পারি, ইউটিউব চালাতে পারি। আমার নিজস্ব একটা পেজ আছে, সেখানে সে একটু ঘুরি গাড়ি করলাম। আমাদের ছেলেপেলে আছে, একটা ছোটোখাটো একটা মাঠ আছে, সেখানে আমি ফুটবল খেলি বিকালে। আপনার জীবনটাকে উপভোগের সময়টা আপনার ভাইদের থেকে অনেক বেশি। অবশ্যই। দেখেন আমার বয়সটা এখন কত, 30। এখন যদি আমি উপভোগ না করি, আমার লাইফটাকে এনজয় না করি, তাহলে কবে? নবাব করলা। নবাব করলা না? হ্যাঁ, নবাব জাতের এটা। আর কি কি জাতের? শুধু একটা জাতেরই করেন না আর কোনো জাতের? আমার 3 বিঘার মতো আছে, আমি 3 বিঘায় নবাব লাগাইছি। আরও আছে, এই যে আমার ওই ভাই লাগাইছে, রেসার লাগাইছে। আমারগুলো নবাবগুলো আপনার এরকম সুন্দর হবে দেখতে, দেখেন কত সুন্দর, কালো কালো। আর এই সাইজই হবে, এটাই সর্বোচ্চ। হয়তো 30 থেকে 50 গ্রাম, 60 গ্রাম করে ওজন হবে একটা। এই বাগানটার ভিতর যখন ঢুকতেছি তখন একটা গন্ধ আপনার নাকে লাগতেছে, তিতা গন্ধটা করলার যেটা। হ্যাঁ, এটা আপনাদের কেমন লাগে? হ্যাঁ, এটা তো অবশ্যই মাশাআল্লাহ ভালো লাগে, তাতে সমস্যা হয় না আমাদের, কারণ এটা আমাদের ফসল। দেখেন আজকের বাজার প্রায় 1800 টাকা মন। আমি এই করলাগুলো বেচতেছি। কালকে কত ছিল? গতকাল 1600 টাকা ছিল।
এখন বাড়ছে কেন? বাড়ছে এখন মাল অনেকটা কম। আমার ধরেন 1 বিঘা মাটিতে এক সময় আসবে যে 20 মণ করলা হবে, কিন্তু আজকে আমার এই করলা সর্বোচ্চ 4 থেকে 5 মণ করলা হবে এই 1 বিঘা জমি থেকে। মানে কোন সময়টা 20 মণ হয় আর কোন সময়টা? না, করলার একটা বয়স আছে আপনার। এখন আমার করলার বয়সটা হলো 70 দিন থেকে 75 দিন। যখন 100 দিনের মতো বয়স হবে, 85 থেকে 100 দিনের মধ্যে, তখন করলাটা আরও বেশি হবে। আর বানটা দেখেন আপনি কি বল ঘিরছে, এখনও পুরোপুরি ঘিরে সারা হয়নি। যখন বানটা অনেক ঘিরে যাবে তখন আমার করলার ফলনটা আরও বেশি হবে। আপনি যে চাকরি করেন দুনিয়াতে, যেই চাকরি করেন, যেভাবেই করেন, যেখানেই থাকেন, সেখানে কিন্তু একটা বাধা ধরার নিয়ম আছে। আপনি 8টার সময় অফিসে যাওয়া লাগবে, দেখা যাচ্ছে যদি কোম্পানি চাকরি করেন রাত্রে আপনাকে কয়টার সময় আসবেন এটা তো কোনো নির্দিষ্ট টাইম নাই। কিন্তু আমার এটা একটা টাইম হয়ে গেছে যে আমি সকালে কাজে আসবো 5টা থেকে 5:30, 6টার দিকে আমি কাজে আসবো। সে 12টা পর্যন্ত কাজ করলে আমার কাজ কিন্তু ওকে, আলহামদুলিল্লাহ। আমি তারপরে পুরো দিনটাই আমি ফ্রি। আমি কৃষি কাজ করি বলে আমাকে নিজেকে ছোট মনে করি না। আমি মনে করি আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি আমার ওই 2 ভাইয়ের কাছে। যদিও ওদের স্যালারিটা অনেক বেশি আলহামদুলিল্লাহ, কিন্তু আমারটাও ছোট করে দেখার মতো কিছু নাই। কারণ আমার উপর আমি 2 বিঘা 3 বিঘা জমিতে সবজি করছি। এখানে কিন্তু শুধু আমি নাই, আমার সপ্তাহে দেখা যাচ্ছে 10টা 15টা করে লেবার খাটাই আমি। এই ঢাকিতে কয় মণ হবে করলা? 70 কেজি। 70 কেজি হবে। এটা আপনাদের প্রোডাক্ট? জি জি। সো আপনারা কি দাম চান নাকি এটা যারা কিনতেছে তারাই দামটা ফিক্স করে দেয়? না, একটা দামাদামির মাধ্যমে বিক্রি হয়। আমি বলি হয়তো 2000 টাকা, ওরা একটা ফিক্সড করে যে না তুমি 1600 নাও, না আমি 1600 দেবো না, তখন হয়তো দামটা একটু ওঠানো হয়। এই দামাদামিটা কি ফোনে হয়? ফোনেও হয়, আবার আমি করলা কখনো কখনো জায়গা মতো নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে হ্যাঁ সামনাসামনি হয়। এই যে পাকা করলাগুলো দেখতে পাচ্ছেন, এই করলাগুলা গত সপ্তাহে তোলার সময় অনেকটা গাছের গোড়ায় থেকে যায়, তার জন্য এই করলাগুলো পেকে যায়। এই করলাগুলো আমাদের এখানে বিক্রি হয় না। যখন আমরা এই সপ্তাহে কাটছি বা কাটি, তখন এটা আমার যে লেবারগুলো আছে এই লেবারগুলো নিয়ে যায়, অথবা আমরা মাঝে মাঝে বাড়িতেও রান্না করে খাই আর কি। কাঁচা করলার চেয়ে এই পাকা করলাটা রান্না করলে বেশি মজা লাগে। এই যে বিশাল মাঠ দেখা যাচ্ছে, মাচার উপরে করলার গাছগুলো ছেয়ে আছে, উপরে 2-1 লোক দেখা যাচ্ছে, কিন্তু এই মাচাগুলোর নিচে অসংখ্য কৃষি শ্রমিক তারা আছে। সকাল থেকে তোলার পরে তারা নিয়ে হাজির হবে এই পিছন দিকের ঈদগাহে। এই যে গাছে ঘেরা ঈদগাহ, এই ঈদগাহে পরিণত হবে একটা বাজারে। হ্যালো, হ্যাঁ কি বাজার ওখানে? 1600 হবে না, 1600 হবে না, 1800 নিতে পারবেন কি? নিতে পারলে আসেন, আর না হলে পরে বাদ। এটা কৃষকের দাম, খরচ আলাদা। আমার সাথে খুব মাল্টি সেক্টরাল মানুষজন আছে, যেমন ইনি একজন কৃষক জিল্লুর। আপনার নাম কি? আব্দুল হানিফ। আব্দুল হানিফ। উনি 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 হলেন ফরিয়া। ইনি এই গ্রামেরই মানুষ, কিন্তু উনি ব্যাপারী নিয়ে এসে কৃষকদের করলাগুলো বিক্রি করে দেন। ইনি হলেন একজন ব্যাপারী। ইনি এখান থেকে করলা কিনে চাঁপাইনবাবগঞ্জে ওখানকার ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বেচবেন। ধরেন এখানে ব্যাপারীরা সরাসরি আসছে, তো ব্যাপারীরাই যদি সরাসরি কৃষকের কাছ থেকে কিনে নিত, তাহলে কৃষকের আরো বেশি লাভ হতো না? ব্যাপারী একদিন আজ আসবে একজন, আরেকদিন আরেকজন আসবে না, কিন্তু আমি তো সারাদিনই থাকবো এখানে প্রতিদিন। আর প্রতিদিন আমরা কিনবো, আর বিভিন্ন ব্যাপারী ডেকে এসে মালগুলো বিক্রি করে দেবো, এবং বেশি ব্যাপারী ডাকলে পরা দামটা বেশি পায় মানুষ। এই যে ধরেন গতকালকে ছিল 1600 টাকা, আজকে 1800 টাকা। জি জি। এরকম লাফালাফি করার দামের এটার কারণ কি আপনার কাছে কি মনে হয়? এটার কারণ হচ্ছে বাইরে মালের চাহিদা একটু বেশি হলে পরা দামটা এখানে বেশি হয়। কৃষকের খুব সুবিধায়, হাটে গেলে আপনার খাজনা দেওয়া লাগবে, গাড়ি ভাড়া লাগবে, খাটনি হবে, সবচেয়ে সুবিধা। কৃষকের সুবিধার জন্য তো এটা কেনা, আমার বাইরে কিনা আমাদের।
আমাদের হতে খাজনাটা পাইছি যে আমরা, খাজনা লাগে না। যে মার্কেটিং সিস্টেম, এই সিস্টেমে কৃষকদের স্বার্থ কি রক্ষা হয়? যে আমাদের করলা কাটতে কাটতে জমিতে 10টা বেজে যাবে, তখন আমরা কোনো বাজার ধরতে পারবো না, এটা একটা সমস্যা। আমরা সরাসরি মাঠ থেকে করলা ঢাকি দেখলেন যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে ওজন দিয়ে এখানে বিক্রি করে দিলাম। এটা একটা সুবিধা যে পরিবহন খরচটা লাগছে না। বাজারে নিয়ে গেলে সেখানে একটা অ্যাঙ্গাম, একটা পাট খরচ আছে, পাটের দাম আছে আপনার, সেখানে খাজনার একটা বিষয় আছে। দাদা ওজন দাও, ওজন দাও, ওজন দাও। তারপরে বলো 44, তারপরে বলো। কিছুক্ষণ আগে ফড়িয়া বলাতে আমার মনে হচ্ছে যে আব্দুল হানিফ ভাই একটু মাইন্ড করছে। অ্যাকচুয়ালি ওনার প্রফেশনটার নাম হলো আড়তদার, তো আমি কারেক্টেড করে নিলাম যে আড়তদার। ফড়িয়াওটাও শব্দটা খারাপ না, কিন্তু আমরা আসলে খারাপ করে নিয়েছি, জন্য খারাপ লাগে। কিন্তু উনি খুব ভালো মানুষ, গ্রামের লোক ওনার উপরে খুব খুশি। একটু খান মুড়িটা। বেশি না, একটা বুট খাই। থ্যাংক ইউ। কৃষকদের তো খাবার আসে বাড়ি থেকে, আপনাদের কোনো খাবার আসে না? কোনো খাবার আসে না। কেন? আপনারা তো বাসা থেকে খাবার নিয়ে আসতে পারেন। না না না, ঝামেলা, বহু টেনশন। মানে মাল লিখতে হবে, মালের ওজন বুঝ দিতে হবে, ঢাকি যদি ভোলায় তাহলে ঝামেলা। আবার পার্টি চলে গেলে পরে টাকা না দিয়ে গেলে পরে টাকা দিবে না। কৃষকের মাল বিক্রি করে কৃষকের কাছে টাকা ধরা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। হ্যাঁ, যে আমি কিনলাম ঠিক, হ্যাঁ ব্যবসার মজা আছে। আপনার এমন দিন আছে 1600 কিনলাম, যে 2200 বেচলাম। কাঁচামালের ব্যবসা একদিন হয়তো আবার যে আপনি কিনলাম 1800, বিক্রি হতে পারে 1200, কোনো বিষয় নাই। এই দর তো কাঁচামাল আমদানির উপর নির্ভর করে। বা মোকামে গেলাম, মোকামে যে ধরেন যদি দাম কম হয়, কিচ্ছু করেন নাই, আমদানি বেশি দাম কম, কিচ্ছু করেন নাই, বেচতে হবে সখন। আমরা যে দাম কিনলাম বলে এই দামে বিক্রি হবে তা হবে না তো। গতকালকে আপনারা 1600 টাকা করে নিয়েছেন, এর আগেও যখন শুরু হয়েছে তখন 900 টাকা দাম ছিল, আজকে আবার একদিনে 200 টাকা বেড়ে গেল। এটার কারণ কি? এটার কারণ আপনার আমদানি কম, তার জন্য। ব্যাপারে বেশি, আমদানি কম, মাল আমদানি কম ছিল আজকে। কারণ বিক্রি তো বেশি করতে হয়, ধরেন 1600 কিনে যায়, 1800, 200 আরও খরচই হয়, তারপরে 1800 বেচেছি, আসে 1800 কিনতে হবে। প্রতিদিন এখানে কমপক্ষে 150 মণ করলা বেচা কেনা হয়। একের পর এক ট্রাকে করলা ভর্তি হচ্ছে। এই ট্রাকটার মতো আরও 4-5টা ট্রাক এখানে আসবে। এই আজকে মাল কম না? আজকে মাল কম, 200 মণ মাল খাবে। বহু কম হয়। কম থাকার কারণ কি? হাটের কারণ? ও, জমিতে কম, মানে এখনও ওঠার সময় হয় নাই। তো এই ট্রাকটা যাবে যেমন চাঁপাইনবাবগঞ্জে, এরকম ঢাকা, সিলেট, ধীরে ধীরে এই গ্রামে অনেক বাড়তে থাকবে। এখন খুবই প্রাথমিক সময়, এই কারণে একটু কম দেখছি, এবং আজকে হাট আছে এই জন্য একটু কম। কিন্তু এই পুরো মাঠটা এখানে কৃষকে ভরে থাকে, একটা দারুণ উৎসবে পরিণত হয়। সকাল থেকে ঘুরতে ঘুরতে আমি প্রায় ক্লান্ত, একই সাথে প্রচণ্ড ক্ষুধার্ত। ঠিক সেই মুহূর্তে জিল্লুর রহমানও বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে যে শ্রমিকদের জন্য খাবার নিয়ে আসতে হবে। সৌজন্যতার খাতিরে হলেও জিল্লুর রহমান আমাকে দাওয়াত দিয়ে বসলেন, আর আমিও তৈরি ছিলাম দাওয়াত গ্রহণের জন্য। স্বাদটা এখনো জিভে লেগে আছে। কাঁচা কলা দিয়ে মাছের ঝোল আর কাঁঠালের বিচি দিয়ে কাঠোয়ার ডাঁটার তরকারি। এই বাড়িটা আমির ভাইয়ের পুরান বাড়ি। এই বাড়িটা আমির ভাই এবং তার বড় ছেলে মিলে এই পাকা বাড়িটা করলো। এটা তার ছোট ছেলে করছে। এই বাড়িটাও থাকবে না, এটাও পাকা হয়ে যাবে। আপনারা যারা এখনও এই কৃষকদেরকে প্রশংসা জানাননি, অভিনন্দন জানাননি, তারা এখনই জানান।